নমস্কার, ভারত টিভিতে আজ এই স্পেশাল এপিসোডে সত্যান্বেষীর সঙ্গে যারা রয়েছেন তারা আর কেউ নন, আপনারা প্রত্যেকেই ইতিমধ্যে জেনে গেছেন। মাধ্যমিকে এবছর সাফল্যের যে পালক রায়গঞ্জের মাটিতে এনে দিয়েছে সে হচ্ছে আমাদের সবার স্নেহধন্য অভিরূপ, ভদ্র অভিরূপ। তোমাকে ভারত টিভিতে অনেক অনেক স্বাগত। সেই সঙ্গে এই অভিরূপের সাফল্যের পেছনে প্রধান যেই চাবিকাঠি অর্থাৎ তার মা, তিনি রয়েছেন ইন্দ্রাণী দেবী। আপনাকেও অনেক অনেক স্বাগত। প্রথমেই মানে ছেলের সাফল্যের পেছনে যার প্রধান হাত, সেই মাকে আমরা ভারত টিভির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনি ছেলেকে নিয়ে আরও সমৃদ্ধ হন, এটাই আশা কামনা করব। এবং অভিরূপ, তোমাকেও অনেক শুভেচ্ছা ভারত টিভির পক্ষ থেকে এবং আমাদের ভারত টিভির দর্শকদের পক্ষ থেকে ওনাদের দুজনকে অনেক শুভেচ্ছা। প্রথমেই আসবো অভিরূপের কাছে। তোমার এই যে এত বড় একটা সাফল্য, রাজ্যে তুমি প্রথম হলে মাধ্যমিকে, এটার পেছনে প্রধান চাবিকাঠি কি? প্রধান চাবিকাঠি আমার সাথেই বসে আছেন মা। মা যদি সাহায্য না করতেন তাহলে এরকম সম্ভবই ছিল না। মানে এক হাতে মা যেমন অন্যান্য কাজ সামলেছেন, ঠিক সেরকমই আমার পড়ার যাবতীয় জিনিসপত্র এনে দিয়েছেন। যখনই যেখানে সমস্যা হয়েছে উপযুক্ত গাইডেন্স দিয়েছেন। নিজে দিতে না পারলেও কখনো মানে সেই অনুপস্থিতিটা ফিল হতে দেননি, কাউকে না কাউকে ঠিক মানে এনে দিয়েছেন যিনি আমাকে গাইড করতে পারবে। তুমি এই যে প্রথম হলে রাজ্যে, কখনো ভেবেছিলে যে প্রথম হবে? না, কখনো ভাবিনি প্রথম হব। কি ভেবেছিলে? ভেবেছিলাম ভালো রেজাল্ট হবে, র্যাঙ্কের মধ্যে থাকতে পারি, একটা ছিল, ক্ষীণ আশা ছিল, কিন্তু প্রথম হব এটা একবারই ভাবিনি। ছেলে তো বারবারই বলছে, আমাদেরও সকাল থেকেই বলছে যে মাই হচ্ছে প্রধান চাবিকাঠি। মা কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, দেখুন, ওর যেহেতু বাবা নেই তাই বাবা মা দুটো দায়িত্বই আমাকে পালন করতে হয়। কিন্তু মানে আমি তো আমার কাজ, আমি যেহেতু একটা জব করি, আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি, সংসারে কাজকর্ম সবই। ওর পড়াশোনার দিকে খুব বেশি যে নজর সেটা আমি দিতে পারিনি, সেটা তো সম্পূর্ণ কৃতিত্ব ওর। হ্যাঁ, অবশ্যই ওর স্কুলকে আমি সবার আগে রাখবো। ওর যে টিউশন পড়তে যে স্যারদের কাছে, তাদের অবদানটাও অনেক বেশি। মানে আর ওর কথা, ও যদি নিজে না পড়তে যাইতো স্যারেরাও কিছু করতে পারতো না। মানে ওর পড়ার ইচ্ছা ছিল, ওর মানে ভালো একটা রেজাল্ট করার ইচ্ছা ছিল জন্যই স্যারেরা সাহায্য প্লাস স্কুলের সাহায্যে সব মিলিয়ে ও একটা ভালো জায়গায় পৌঁছাতে পেরেছে। এই যে মায়ের যে একটা পরিস্থিতি, মানে মা বারবারই বলছেন, আমাদের সকালেও বলেছেন যে তোমার বাবা মা দুজনই তোমার মা। তোমার কি কোনো জায়গাতে এরকম কখনো মনে হয়েছে যে না, বাবার অভাব বা বাবার স্নেহ পাচ্ছি না? সেটা তো জীবনের প্রতি ক্ষেত্রেই মনে হবে এবং এটা কখনোই কমবে না, কিন্তু মা যতটা পেরেছে সেই মনে হওয়াটাকে কম করার চেষ্টা করেছে। মায়ের যে লড়াই, এটাকে তুমি কিভাবে দেখছো? মার লড়াই সত্যি অসাধারণ। কোনো চলচ্চিত্রে যেমন একজন থাকে যার সাপোর্টের ছাড়া মেইন ক্যারেক্টার কখনো সাপোর্ট হতে পারে না, ঠিক যেমন কোনিতে ক্ষিতিশ সিংহের ছাড়া কোনি সাফল্য লাভ করতে পারতো না, ঠিক সেরকমই মাকে দেখছি। কিভাবে মা তোমাকে গাইড করতেন? মা আমাকে, আমি যখনই কোনো জায়গায় আটকে যেতাম, মাই আমাকে সবার আগে শুধু হেল্পই করতেন না, তৎপরতার সঙ্গে নিজে কৌতূহল দিয়ে আমার মধ্যে কৌতূহলটাকে বাড়াতেন। এবং যখনই আমি কোথাও আটকে যেতাম, মা নিজে না পারলেও অন্য কাউকে দিয়ে বা যখন নিজে পারতেন নিজে আমাকে সেই সমস্যার সমাধান করে দিতেন। যখনই এমন তো না যে সবসময় আমার রেজাল্ট ভালো হয়েছে, কখনো কখনো একটু খারাপ হয়েছে, তখন মাই আমাকে বলছেন যে একটা রেজাল্টই শেষ না, হার মানতে হবে না, মানে এর থেকে মানে উঠে আসতে হবে। মানে সেই সময়টা যখন তুমি বলছো যে রেজাল্টটা খারাপ হয়েছে, কতটা খারাপ হয়েছে? 8 এবং 9 এই 2 বছর কিরকম হয়েছিল দিদি যদি? তখন ও যে 5, 6 এরকম পজিশনে চলে গেছিল। ও 3rd, 4th এরকম থাকতো স্কুলের র্যাঙ্কিংয়ে, ফার্স্ট কোনোবারই হয়নি। এই মাধ্যমিকের টেস্ট পরীক্ষাতেও প্রথম স্কুলের মধ্যে ফার্স্ট হলো। এবার তখন থেকে মনের মধ্যে একটু আশা পোষণ করলাম যে হয়তো রাজ্যে গিয়ে র্যাঙ্ক করবে না। তখন 630-এ 614 পেয়েছিল, 16 নম্বর কম। তো ভেবেছিলাম যে আরেকটু তো বাড়বেই মাধ্যমিকে গিয়ে, নিশ্চয়ই তাহলে 10-এর মধ্যে একটা র্যাঙ্কও পাবে, একটা আশা ছিল আমাদের মনে। কিন্তু আজকে খবরে যখন র্যাঙ্ক লিস্ট ঘোষণা হয়, তখন সবার প্রথম নামটা যখন ওর বলে, আমি ওর দিকে তাকিয়েছি, ও আমার দিকে তাকিয়েছে, আমাকে কথা বলতে পারছি না। মানে আমাদের কাছে তো অপ্রত্যাশিত এটা, আমরা তো ভাবিনি যে ও ফার্স্ট হতে পারে আর কি। ভাবিনি মানে পারবে আর কি, এরকম হয়নি। মানে একটা র্যাঙ্ক লিস্টে থাকবে এরকম একটা আশা ছিল যে র্যাঙ্কে থাকবে। দিদি, আপনি তো
রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে হ্যাঁ আমি আছেন নার্সিং স্টাফ একজন। নার্সিং স্টাফ। তো নার্সদের জীবনটা খুব ভয়াবহ একটা জীবন, খুব কঠিন একটা কঠিন, জীবন। খুব কঠিন লড়াই, মানে সেই night জায়গাটায় duty বিশেষ এই করে। লড়াইটা, ছেলেকে এই যে এত বড় সাফল্যে নিয়ে যাওয়াটা, এটাও তো একটা লড়াই। হ্যাঁ সেটা সবটা কিভাবে সামলেছেন আপনি? কিভাবে সাহায্য চাই না, ভগবান ভরসা। আর কি বলবো, মানে সত্যি কথা, আমার ছেলেকে আমি এদিক দিয়ে মানে অনেকটাই বেশি ভালো বলবো যে ও বাড়িতে একা থাকতো, ওর হাতে একটা মোবাইল থাকতো, মানে একা থাকতো জন্য ও মোবাইলটা নিয়ে খারাপ পথে যেতে পারতো, ওর অনেক সুযোগ ছিল খারাপ হওয়ার, কিন্তু ও সেটা হয়নি। আমাকে অনেকেই আমার কলিগরাই বলতো যে মোবাইল দিয়ে সবক্ষণ থাকে, কিন্তু ও একা বাড়িতে করবেটা কি, মানে সবসময় তার পড়াশোনা করতে ভালো লাগবে না কারোরই, একটা কিছু করতে সময় কাটাতে হবে। আর তার থেকেও বড় কথা মানে একাকিত্ব আর কি, ওকে সঙ্গ দেওয়ার মতো তো সবসময় কাউকে পাইনি। এবার সেই জন্য আমরা মোবাইলটা, শুনেছি আপনি নাকি নাইট ডিউটিও করতেন এবং পায়ে হ্যাঁ, হেঁটে night গোটা duty। মেডিকেল কলেজ আপনি ডিউটি করতেন বা না, করেন, গোটা মেডিকেল কলেজে কেন, আমার যেখানে যেখানে আপনার ডিপার্টমেন্ট আর কি। তো সেটাও তো একটা লড়াই, সেটাও তো একটা কষ্ট। সেটা তো তখন কি অবশ্যই। ছেলের কথা চিন্তা হতো? ছেলের কথা আমার এমনও দুর্দিন গেছে, মানে কি বলবো, মানে আমার ছেলের 103 টেম্পারেচার, আমি নাইট ডিউটিতে আছি। এবার একজন বয়স্ক মাসি আর কি সবসময় থাকতেন তখন আমাদের বাড়িতে। এবার ও মাসি কিছু অত তো বুঝতে পারতো না, এমনি কাজকর্ম করতে ঠিকই, কিন্তু এগুলো করতে পারতো না। আমাকে ফোন করে ভোর 4টার সময় বলছে যে মা আমার না খুব শরীর খারাপ লাগছে, খুব জ্বর আসছে। আমি বললাম ওষুধটা মাথার কাছে আছে, খেয়ে নে। হ্যাঁ, তখন আমি বসে ভাবছি যে আমি অন্য পেশেন্টকে আমি ওষুধ দিচ্ছি, আজকে আমার ছেলেটা ওষুধ ছাড়া পড়ে আছে ঘরের মধ্যে। মা যখন এই কষ্টগুলো তো ভোগ করছি, মানে এটা কেউ বুঝবে না আর কি, যন্ত্রণাটা যাকে ভোগ করতে হয় এই যন্ত্রণাগুলো সেই বুঝবে। সত্যি কোনো একেবারে সামাজিক অনুষ্ঠান আমি অ্যাটেন্ড করতে পারতাম না, আমি ছেলেকে ছেড়ে কোথাও যেতাম না, মানে ডিউটি বাদ দিয়ে বা আমার কাজকর্ম বাদ দিয়ে, মানে কোনো সামাজিক অনুষ্ঠানে ওকে ফেলে আমি কোনো দিন যাইনি। মানে আমাদের কলিগদের বলুন বা আমাদের কারো কোনো বিয়ে বাড়ির নিমন্ত্রণ কোথাও যাই না, শুধু ওর পড়ার ক্ষতি হবে, ওকে না নিয়ে যাবো না, ওকে একা রেখে যাবো না, ওকে সঙ্গ দিয়ে ওর একাকিত্বটাকে ঘোচানোর জন্য এগুলো স্যাক্রিফাইস আমি করেছি। আমাকে অনেক কথাও শুনতে হয়েছে তার জন্য, যে মিশি না কারোর সঙ্গে, কিন্তু আমি কাউকে বোঝাতে পারিনি যে কেন আমি যেতে পারছি না বা কেন মানে অকেশনগুলো আমি অ্যাটেন্ড করতে পারছি না। আমারও তো একটা ইচ্ছে করে, আজকে কিন্তু হলো আজকে কি সেই সমস্ত ব্যথা হ্যাঁ, বেদনাগুলো কি আজকে তো হলো, ভুলে উঠছে স্যার? আজকে তো সত্যি আমি মানে কথা বলার মতো অবস্থাতেই ছিলাম না প্রথম যখন খবরটা শুনলাম। সত্যি আমার আজকে লড়াই, আপনার এই চোখের জল আমার কিন্তু লড়াই, দুঃখের নয়, তাই তো? আনন্দের। হ্যাঁ, মায়ের আজকে এই যে কষ্ট, এগুলো তো তুমি দেখেছো, ফিল করেছো, হ্যাঁ। তখন তোমার কি অনুভূতি ছিল? না, তখনই আমার মধ্যে এরকম একটা ভাব এসেছিল যে না, মা এত কিছু করছে, আমাকেও মাধ্যমিকে অ্যাটলিস্ট ভালো রেজাল্ট তো করতে হবে যাতে সম্মানটা আমার বজায় থাকে। একদম। তো তখন তুমি একটু অন্য প্রসঙ্গে আসি, কারণ কি স্টুডিওটা একটু ভারাক্রান্ত হলো, স্বাভাবিক। ইন্দ্রাণী দেবীর মতো যারা রয়েছেন মায়েরা, বিশেষ করে যারা এই সেবামূলক কাজ, অর্থাৎ নার্সের চাকরি যারা করছেন, কাজ যারা করছেন, আরও যারা অভিরূপের মতো মায়েরা রয়েছেন, তাদের কিন্তু সত্যিই এই ধরনের মায়েদের, ওনাদের মতো অভিরূপের মায়ের মতো মায়েদের আজকে কিন্তু এই যে অশ্রু, তা কিন্তু একেবারেই খুশির অশ্রু। তো তোমার কাছে আসবো, একটু অন্য প্রসঙ্গে আসি। মানে ছেলেবেলা মানেই কিন্তু খেলাধুলো বা গান, সিনেমা, তুমি বলছিলে আমাদের যে সিনেমা দেখতে খুব ভালোবাসো, বই পড়া, এই সমস্ত জিনিসগুলো ছিল, সঙ্গে কিন্তু মোবাইল, স্মার্টফোন। এটা কি তোমাকে কোনোভাবে স্মার্টফোন আকৃষ্ট করেছে? না। যেমন বলা হয় স্মার্টফোন নষ্ট করে দিচ্ছে যুব সমাজকে। হ্যাঁ, কথাটা ঠিক যে স্মার্টফোন হচ্ছে দ্বিধারী তলোয়ারের মতো, যদি কেউ সেটাকে ঠিকভাবে ব্যবহার না করতে পারে তাহলে অবশ্যই সেটা তার পক্ষে ক্ষতিকারক হবে। কিন্তু আমার ক্ষেত্রে আমি অ্যালার্ম লাগিয়ে রাখতাম মোবাইলে যে এর থেকে এই মিনিটের পর আর মোবাইল দেখা যাবে না, বেশ। এরকম। আর মোবাইলকে মেনলি আমি হচ্ছে ইউটিউবে এডুকেশনাল ভিডিও, জিও পলিটিক্স, এগুলো বিষয়ে দেখতাম, ওরকম ভুলভাল জিনিস কিছু দেখতাম না। তাই আমার আর ওই বিষয় হচ্ছে এরকমও না যে বেশি অ্যাডিক্ট হয়ে যাবো, ওই জন্য হচ্ছে মোবাইলটা আমার জন্য ক্ষতিকারক ছিল না। আচ্ছা, তো তুমি পড়াশোনার সময়টা কিভাবে ম্যানেজ করতে? পড়াশোনার জন্য হচ্ছে আমি কখনোই সময় বেঁধে পড়িনি। আগের দিন রাত্রিবেলায় আমি বসে বসে প্ল্যান করতাম যে আমার কোন কোন টপিক বাকি রয়েছে, কালকে কি কি পড়তে হবে।
সেই টপিকগুলোকে আমি খাতার মধ্যে লিখে নিতাম এবং সেই হিসাবে রুটিন বানাতাম যে সকালে এতটা থেকে পড়া শুরু করব, আনুমানিক একটা এস্টিমেশন লাগা নিতাম যে এর মধ্যে শেষ হয়ে যেতে পারে। বলা হয় যে অনেকের ধারণা হয়তো আছে ভোরবেলা উঠে পড়তে হবে, না, সন্ধ্যাবেলা রাতবেলা পড়তে হবে। ভোরবেলাও কোনোদিন ওঠে না, মাধ্যমিক পর্যন্ত সেটা হয়। একটু মায়ের কাছে শুনি ভোরবেলা উঠে কি বলছে? ভোরবেলা কোনোদিন পড়েনি। অনেক মানে যদি সকালে পড়া না থাকে তাহলে পরে দেরি করে ওঠে ঘুম থেকে। কটা নাগাদ মোটামুটি? কথা বলবো যদি কোনো কাজই না থাকে সকাল, সেটা এখন আর কি চলছে, যেদিন না, এখন তো পরীক্ষা নেই, পরীক্ষা নেই মানে শেষ হয়ে সময় গেছে। থাকে তাহলে তো 10টাও বেজে যায়। মানে স্বাভাবিক, মানে হ্যাঁ। অনেক মায়েরাই কিন্তু রয়েছে যে ছেলে মেয়েকে ও যখন ভোরবেলা উঠে- রাত জেগে পড়ে, হ্যাঁ, মানে হ্যাঁ। ভোরবেলাটা উঠতে পারে না। রাত জেগে পড়ার একটা আলাদা ম্যাজিক রয়েছে এমনটা কিন্তু বলা হয়, সেরকম কি কোনো ম্যাজিক তুমি ফিল করেছো? হ্যাঁ, রাত্রিবেলা চারিদিকটা একটু নিরিবিলি থাকে তো ফোকাসটা বেশি ভালো হয়, এইটুকুই। বেশ। বিশেষ যে কোনো লাভ হবে ওরকম না। মা তো নাইট ডিউটিতে থাকতেন, সেই সময় কি পড়ায় মন বসতো? হ্যাঁ, বুঝতো, অভ্যাস হয়ে গেছে, ছোট থেকেই তো মা থাকে না, নাইট ডিউটিতে চলে যায়। আমি নাইট ডিউটিতে গেলে আমার দিদির ছেলে আমার সঙ্গে এসছে, আর না হলে আমার ভাই, এরা দুজন এসে থাকে আর কি ওর কাছে, যে কোনো একজন। হুম। আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও একবার আমাদের দর্শকদের যদি বলো। বড় হয়ে আমি এখনো লক্ষ্য রেখেছি যে একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব এবং সেই উদ্দেশ্যে আমি বিভিন্ন যা করণীয় তা করছি। আচ্ছা, সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য হুম। মানে কি কি সুযোগ রয়েছে, মানে এই তোমার যে চিন্তা ভাবনা করছো সেটা নিয়ে কি কি সুযোগ রয়েছে, কি করতে চাইছো, কি ধরনের সফটওয়্যার বা কোন দিকে যেতে চাইছো? এখন তো এআই এর যুগ, এআই নিয়ে সবার মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে, তো আমিও নিজেও অনুভব করেছি এআই এর কতটা ইম্পর্টেন্স আছে, এআই হেল্প করতে পারে, তো আমিও যেমন চাইছি। যদি দু একটা উদাহরণ দাও। যেমন হচ্ছে এই আমার কাছে ধরো কোথাও বাইরে গেছি বা হচ্ছে যেখানে আমার কাছে বই নেই, সেখানেও আমি জেমিনি বা চ্যাট জিপিটিকে বললাম এই টপিক আমাকে একটু কোয়েশ্চেন বানিয়ে দিতে, কোয়েশ্চেন বানিয়ে দিল, ও সঙ্গে সঙ্গে একটু রিভিশন প্র্যাকটিস হয়ে গেল। এভাবে এআই ডে টু ডে লাইফে অনেক কাজে আসতেছে। কোথাও কোনো সমস্যা হচ্ছে, টিচারকে তখন হঠাৎ করে পাওয়া যাচ্ছে না, এআইকে জিজ্ঞাসা করতেছি, ভালো করে বলে দিচ্ছে। মানে সবসময় যে টেকনোলজি একটা অভিশাপ তা নয়, না, একেবারেই না। অবশ্যই আশীর্বাদ। একে না, হ্যাঁ। ওর ক্ষেত্রে তো আমি সেটা বলবো অবশ্যই, কারণ বললাম যে ও খারাপ হওয়ার অনেক সুযোগ পেয়েছিল, ও তো পারতো গেম খেলা, নেশা, অনেকেই শোনা যায় যে ও বয়সী ছেলেমেয়েদের, কিন্তু ও সে পথে যায়নি, মানে ও গেমও খেলেছে কিন্তু একটা নির্দিষ্ট সময় মেনে বা অনুশাসনের মধ্যে নিজেকে বেঁধে রেখেছিল। তো যাই হোক, আজকে আমরা একটু সামান্য কিছুক্ষণের জন্য আড্ডা দেব, মানে গতানুগতিক প্রশ্নের বাইরে গিয়ে প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে তোমার স্কুল, তোমার এই সাফল্যের পেছনে তোমার স্কুলের অবদান, এটা যদি একটু বলো। হ্যাঁ, আমাদের স্কুলের আমি যেটা বলবো, বাকি স্কুলের তো আমি জানি না, কিন্তু আমাদের স্কুলের যে উদ্যোগগুলো সেটা একটু আউট অফ দ্য বক্স থিঙ্কিং। যেমন একটু বলো। যেমন হচ্ছে প্রতি মাসের শেষে সবাইকে নিয়ে প্রেয়ার হলে বসিয়ে একদম ভালো করে স্ট্রিক্টলি পরীক্ষার মতো মক টেস্ট নেওয়া হতো, যা যা টপিক হয়েছে ওই মাসে। বেশ। প্রতি মাসের প্রিপারেশনের শেষে পরীক্ষা হতো। এভাবে কি হয়েছে আমাদের সবার জানা যেত, আর লিস্টটা টাঙায় দিত ঘরের বাইরে যে হচ্ছে কে কত পেয়েছে, কে টপ করেছে, মক টেস্টের মতো টপের ওই ব্যাপারটা ছিল। তো এর মধ্যে থেকে সবার মধ্যে একটু বাড়তো যে না, পরের বার আমাকেও ভালো করতে হবে। এভাবে আমি মনে করি যে এই জন্যই আমাদের স্কুলে অনেক ভালো রেজাল্ট হয়েছে। আরেকটা বিষয় যেটা, টেস্ট পরীক্ষার পর যখন স্কুলের সাথে ছাত্রছাত্রীদের সম্পর্ক একটু থাকেই না বললে চলে, আমাদের স্কুল আমাদের সকলকে ডেকেছে এবং আমরা সকলে আসছি কিনা তার জন্য অনেক সোচ্চারও হয়েছে। ডেকে নিয়ে বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে আমাদের একটা সেমিনার হয়েছিল, সেখানে বলেছে যে কখন কি করতে হবে, স্ট্রেস ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, কোয়েশ্চেন প্যাটার্ন। তো আমি বলবো এটা অনেক লাভবান হয়েছে এটাই। তো এবারে আরেকটা বিষয় আছে, স্কুলের শাসন কতটা ছিল? স্কুলের শাসন, সারদা স্কুল, ছোটবেলা থেকে একদম কড়া ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয়। প্রার্থনার সময় প্রার্থনা, ক্লাসের সময় ক্লাস, কিন্তু তার বাইরে বলবো দাদা ভাই দিদি ভাই আমরা বলি শিক্ষকদের, তাদেরকে আমার প্রতি বেশি হতে হয়নি, কারণ কি আমি সেরকম কিছু করিও নি যার জন্য। বা অন্যান্য সহপাঠীদের ক্ষেত্রে কি দেখেছো? শিক্ষক মানে হাতে বেত না, কিন্তু একেবারে ভবিষ্যতে না। ভবিষ্যতে কিন্তু সেই জিনিসটা উঠে গেছে প্রায়। হ্যাঁ। কিন্তু তোমার স্কুলের ক্ষেত্রে কি ছিল অনুশাসনটা, কিভাবে হতো? অনুশাসন আমাদের হচ্ছে দাদা ভাই দিদি ভাইরা নিজে বলতেন যে এভাবে চলবো না, কিন্তু কেউ যদি কখনো সেটা অমান্য করতো তাকে একবারই শাস্তি দিত না, তাকে বুঝাতো ভালো করে। আচ্ছা। অনেকবার বুঝাতো, কিন্তু একেবারেই যদি না হয় তখন তার কিছু করার তখন নেই। কি করা হতো বা তোমার নজরে কিছু এসেছে? না, আমার নজরে বেশি আমরা আসে। বাড়িতে হলেও যেমন হয়তো এক দুটো মার দিয়ে দিতে পারি, কিন্তু স্কুলে দাদাভাইরা তো অসীম ধৈর্য। আমি তো বলবো মানে স্কুলের দাদাভাই দিদিভাইদের অসীম ধৈর্য, মানে এতগুলো ছেলে মেয়েকে সামলানো তো মানে চাটিয়ালি কথা না। আমরা ছেলে কি একজনকে ছোট থেকে সামলাতে কোথাও খেলাধুলো করেনি?
কোনো মাঠে যাওয়া, সামনে পাশে স্টেডিয়াম আছে, মার্চেন্ট ক্লাব আছে, বা হ্যাঁ না, মাঠগুলো আছে? খেলাধুলাটাও কমই হচ্ছে, মানে কার সঙ্গে যাবে, কে নিয়ে যাবে সঙ্গে করে, একা ছাড়তাম না আমি। এটা কি কোনো ভয় ছিল? হ্যাঁ, আমি আসলে বাড়িতে থাকি না, ও একা যাবে, যদি কোনো একটা বিপদ হয়, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মানে হসপিটালে এত অ্যাক্সিডেন্ট দেখি না, হ্যাঁ। একটা ভয় লাগে, কার সঙ্গে যাবে, কি করবে, মানে বাড়িতে তালা দিয়ে যেতে হবে, এই ভয়গুলোর জন্য ওকে ছাড়তাম না। এখন 9 থেকে যেমন একাকাই পড়তে যায়, মানে বাইরে টিউশনগুলো একাকাই পড়তে যায়। শুধু ছেলেকে নিয়ে নয়, আপনার জীবনের উল্লেখযোগ্য কোনো স্মৃতি যেটা মাথায় চিরজীবন রয়ে যাবে, যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। কি বলবো, অবশ্যই পরিবার নিয়ে বা ছেলেকে নিয়ে নিশ্চয়ই কোনো স্বপ্ন তো কিছু একটা রয়েছে হ্যাঁ ছেলেকে নিয়ে। স্বপ্ন না, আমি চাই ও মানুষ হোক, মানুষের মতো মানুষ হোক, অনেক লড়াই করছে, ও নিজেও অনেক লড়াই করেই বড় হ্যাঁ, হচ্ছে। ছেলের লড়াইটা একটু বলুন না, মা হিসেবে কিভাবে দেখেছেন? শুধু কিভাবে আপনার দেখুন? না থাকাটা নয়, মানে আপনার সঙ্গ ছাড়াটা নয়, তাছাড়া ওর লড়াইটা। না, এবার যেহেতু ও 5-এ যখন ফাইনাল পরীক্ষা দেয় তখন ওর বাবা মারা যায়, এবার তারপর থেকে ও একা, ওকে গাইড করার কেউ নেই, সবচেয়ে বড় কথা। যে আমি ওকে কতটুকু সময় দিতে পারতাম সেটুকু তো বলতামই আর কি, যে কিন্তু হলো তা বাকি হলো, ওই যে বললাম, ও খারাপ হয়ে যাওয়ার অনেক সুযোগ ছিল, কিন্তু ও খারাপ হয়নি। ভগবানের আশীর্বাদ তো অবশ্যই আছে, না হলে পরে তো এটা সম্ভবই হতো না। আচ্ছা, মায়ের কাছে অনেক হয়তো স্মৃতি রয়েছে, কিন্তু মায়ের মন আজ আনন্দে ভারাক্রান্ত। অবশ্যই অবশ্যই। কিন্তু তোমাকে একটু বলি, তোমার এই যে এত বছর ধরে তুমি পড়াশোনা করলে, তোমার স্কুল লাইফ, তোমার পরিবার, তো অনেক ঝড়ঝাপটা, এমন কি স্মৃতি রয়েছে তোমার মাথায় যেটা সারা জীবন থাকবে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য? উল্লেখযোগ্য স্মৃতি বলতে আমার এখন যেটা মাথায় আসছে, ক্লাস 4-এর একটা কথা। ওখানে প্রথম আমাদের যত সারদা স্কুল আছে সব মিলে একটা পরীক্ষা হয়েছিল, ওই পরীক্ষাতেও প্রথম হয়েছিলাম, তো ওখানটাও দাদা ভাই দিদি ভাইরা খুব খুশি হয়েছিলেন। ওটাই একটা মানে প্রথম সেখানে জীবনে। কেউ কিছু বলেছিলেন সেখানে মানে উল্লেখযোগ্য পথের নির্দেশ? না, সেখানে বলছিলেন যে তুমি কি হতে চাও তুমি ঠিক করবে, বাস কিভাবে করতে হবে সেটা হ্যাঁ আমরা বলে সেটাই, দেব। আমার মতামত ওর উপর চাপিয়ে দিব না, ও নিজে ঠিক করবে ও কোন পথে যেতে হ্যাঁ, চায়, আমি দাদা ভাই যতটা দিদি পারবো ভাইদের তার এটাই জন্য মেন্টালিটি করবো। ছিল। তুমি স্বামীজির কথা বলছিলে যে হ্যাঁ। মহাপুরুষ মনীষী তোমার কাছে স্বামীজি আইডল, তাই তো? হুম। তো সেই ক্ষেত্রে স্বামীজির কোন বাণী তোমাকে বেশি আকৃষ্ট করে? স্বামীজির সেই বিখ্যাত বাণী, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবধত, সেই বাণীটা যেটা উপনিষদ থেকে নিয়েছিলেন স্বামীজি। আর স্বামীজির জীবন কেন তোমাকে আকৃষ্ট করে? স্বামীজির জীবন ক্লাস 9 অব্দি আমি বাস বইতে পড়েছিলাম, লোকের মুখে শুনেছিলাম যে স্বামীজি এমন ছিল এমন ছিল, ভাবতাম হয়তো ছিল মহাপুরুষ। কিন্তু ক্লাস 10-এ সুযোগই হয় যে রামকৃষ্ণ মিশন থেকে একটা পরীক্ষার আয়োজন হয়, তো সেই অনুযায়ী আমাদের স্কুল থেকে একটা বই দেওয়া হয়, এইটুকুই বই ছিল, সবার স্বামীজি নাম। ওই বইটা যখন পড়লাম যে স্বামীজি কিরকম মানুষ ছিল, এত ধৈর্য, এত একাগ্রতা, বিদেশ জয় করে নিয়ে আসছেন, যেই সময় ভারতীয়রা দাসত্বের একদম চরমে পৌঁছে গেছে, স্বামীজি বিদেশ জয় করে আসছে, আলাদাই একটা এনার্জি ফিল হচ্ছিল। এবং কলকাতায়ও গোল পার্কে রামকৃষ্ণ মিশন, না ওটা, হ্যাঁ মিশনে গেছিলাম, তো ওখানটায় যারা স্বামীজি সম্পর্কে বক্তৃতা দিয়েছিল, স্বামীজির যে দেশপ্রেমের যে আবেগ, সেই আবেগটা একদম প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ফিল করতে পারছিলাম। সেখান থেকেই স্বামীজি আমার আইডল। তো আগামী ভবিষ্যতে যারা মানে তোমার পথ অনুসরণ করতে চায় তাদের কি বলবে, কি পথ নির্দেশ দেবে? তাদের বলবো যে সব সময় যে পড়তে হবে এমন কোনো এরকম বাধ্যবাধকতা নেই, নিজে যেটা ভালো বুঝছো সেটাই করবে, কিন্তু তাই বলে ফাঁকি মারবে না। আর যেমন আমার স্বামীজি, সবার যে স্বামীজিকে ভালো লাগবে এরকমও না, যাকে ভালো লাগে তাকে নিয়ে স্পেন্ড করতেই পারে, হবিটা একটু জরুরি। যেমন তোমার কি হবি ছিল? যেমন আমি সিনেমা দেখতাম, সিনেমা থেকে একটু রিক্রিয়েশনও করতাম, মায়ের সাথে ওরা সিনেমা দুজনে দেখতাম। বসে সিনেমা দেখতাম, হ্যাঁ, আমাদের ওকে বলছিলেন সম্পর্ক আপনারা মা আছে। ছেলে একসঙ্গে সিনেমা দেখতেন। হ্যাঁ, না। তো দুজনের কি কোনো ও কমন select সিনেমা আছে যে করতো। বারবার দেখেছেন? হ্যাঁ, যেটা আর বলে আচ্ছা, আমরা অনেকবার দেখেছি সিনেমাটা, প্রতিবারই নতুন মনে হয়, মানে ওইটা এত ভালো। বাংলা মুভির বাংলা ক্ষেত্রে movie ওরকম বাংলার ক্ষেত্রে পথের পাঁচালী সিনেমাটা আমার দেখার ইচ্ছা এত ছিল। প্রাচীন, এত পুরনো? হ্যাঁ, ওটা যেহেতু হচ্ছে গোটা বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছিল, সেই জন্য ওটা ইচ্ছা আছে, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না, পেলে অবশ্যই দেখব। তাছাড়া ছেলেবেলায় দেখা যায় যে আমাদের সময় যেমন ছিল গুপি গাইন, বাঘাবাইন বা হীরক রাজার দেশে, এই সমস্ত ছেলে এই সমস্ত কিছু দেখতো বা কার্টুন দেখতো? হ্যাঁ, কার্টুন তো অনেক দেখছে ছোটবেলায়। এখনো কি দেখতে ভালো লাগে? এখন একটু ধীরে ধীরে কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি কার্টুন। আচ্ছা, তুমি আরেকটা জিনিস জানাও, সেটা হচ্ছে যে এই যে সংযমটা, এই যে নিজেকে ধরে রাখা, বেঁধে রাখাটা, এটা তুমি কিভাবে নিজেকে কন্ট্রোলটা করলে?
স্বামীজির বইয়ের মধ্যে যখন আমি পড়তাম আমার একবারও মনে হয়নি যে আমি 2 ডাইমেনশনালি স্বামীজির সঙ্গে কানেক্ট করছি। মনে হচ্ছে স্বামীজি সাক্ষাৎ আমার সামনে একজন, মানে যে অনুভব করবে সেই শুধু জানে যে স্বামীজির প্রভাব কতটা হতে পারে। স্বামীজির সেই কথা শুনে যখনই মনে করতাম তখনই একটা আলাদা এনার্জি মানে মনে হতো, তো সেখান থেকেই পড়ার মধ্যে একটা আলাদাই জোশ আসতো। ওরকম করেই হচ্ছে সংযমটা আমি বানিয়ে রাখতে পেরেছিলাম। অবশ্যই অভিরূপ আরও ভবিষ্যতে এগিয়ে যাক, আমাদের রায়গঞ্জের, উত্তর দিনাজপুরের, উত্তরবঙ্গের তথা সমগ্র বাংলার মুখ সে উজ্জ্বল করবে, তার নির্দিষ্ট লক্ষ্যে সে পৌঁছে যাবে। আর ভারত টিভির প্রত্যেক দর্শকের পক্ষ থেকে এবং ভারত টিভি পরিবারের পক্ষ থেকে আরও একবার অভিরূপকে অনেক অভিনন্দন, অনেক শুভকামনা। তুমি ভালো থাকো এবং সঙ্গে মাকে ভালো রেখো। তোমার মায়ের এই লড়াই যাতে আরো সফল হয়, ওনার যাতে এই আনন্দাশ্রু নিয়ে তিনি যাতে সুখী থাকতে পারেন, সেই ব্যবস্থা বা সেই লক্ষ্য তুমি রাখবে, সেই দিকে তুমি দৃষ্টি রাখবে। এবং মা ছেলের এই বন্ধন, অটুট বন্ধন আমাদের আরও কিছু উপহার দেবে রায়গঞ্জবাসীকে, এই আশা রাখছি, এই কামনা করছি। আপাতত আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, শুভেচ্ছা। দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। নমস্কার। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়।
আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।